পরি চিকেন স্যুপ খাওয়ার জন্য তার মায়ের কাছে ভীষণ পরিমাণে বায়না করে, কিন্তু রমলা গরিব হওয়ায় সে তার মেয়েকে চিকেন স্যুপ রান্না করে দিতে পারে না। চিকেন স্যুপ রান্না করার জন্য সলিড চিকেনের পিস এবং নানান রকমের দামি দামি শাকসবজি, সেই সাথে চিজ ও বাটারের প্রয়োজন হয়। এই সকল জিনিসপত্র কেনা রমলা ও তার স্বামীর কাছে ভীষণ দুষ্কর ব্যাপার ছিল। রমলার স্বামী নাড়ুবাবু যতই চিকেনের দোকানে চিকেন বিক্রি করুক না কেন, তার উপার্জন করা সেরকম অর্থে না হওয়ায় তারা কোনো মতে দুবেলা দুমুঠো খেয়ে দিন কাটায়। ও মা, প্লিজ আমাকে চিকেন স্যুপ রান্না করে দাও। আমার বান্ধবীরা এখন শীতের ছুটিতে বাড়িতে বসে বসে চিকেন স্যুপ খাচ্ছে, কারণ যখন অনলাইনে ক্লাস হচ্ছিল তখন ওরা স্যারকে বলছিল যে ওরা চিকেন স্যুপ খাওয়ার পর ক্লাসে জয়েন করবে। এই কথা শুনে আমারও চিকেন স্যুপ খেতে ইচ্ছে করছে। তোমাকে কতবার বারণ করেছি কারোর কোনো খাবারের জিনিসের প্রতি কখনো লোভ দিতে নেই। আমরা গরিব, তাই আমাদের পক্ষে যখন যা সম্ভব আমরা তাই খাবো। আর গরিব মানুষরা কখনো চিকেন স্যুপ খায় না, ওসব বড় লোকেদের খাবার। তাহলে তুমি বাবাকে কেন বলো না বড়লোক হতে? বড়লোক হয়ে গেলে আমরা তো রেগুলার চিকেন স্যুপ খেতে পারবো, তখন আর আমার চিকেন স্যুপ খাওয়ার জন্য কোনো রকমের লোভও হবে না। এই সময় নাড়ুবাবু তার মেয়ের কথা শুনতে পায়। মেয়ের মুখে এরকম বড়লোক হওয়ার কথা শুনে তার মনে মনে ভীষণ পরিমাণে খারাপ লাগে, কিন্তু সে তার পরিবারকে নিজের মনোভাব বুঝতে না দিয়ে হাসি মুখে ঘরে ঢুকে বলে, আচ্ছা রমলা, তুমি ওকে চিকেন স্যুপ কেন খেতে পারেন করছো? আর তোমাকে এই কথা কে বলেছে যে চিকেন স্যুপ বড় লোকদের খাবার? পরীর যখন চিকেন স্যুপ খেতে ইচ্ছা হয়েছে, তাহলে আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে চিকেন স্যুপ খাবো, কেমন? তুমি জানো এক বাটি চিকেন স্যুপের কত দাম? আমাদের পাড়ার মোড়ে ভোম্বল চিকেন স্যুপ বিক্রি করে। ও এক বাটি চিকেন স্যুপ লোককে খাইয়ে তার কাছ থেকে 200 টাকা করে নেয়। এখন আমাদের চিকেন স্যুপ খাওয়ার কোনো দরকার নেই। নাড়ু তার বউয়ের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে রমলার হাতে সে এক প্যাকেট চিকেনের বেঁচে থাকা টুকরো তুলে দেয়। মাঝে মাঝে নাড়ু চিকেনের দোকানে সব চিকেন বিক্রি হয়ে যাওয়ার পর যেটুখানি টুকরো পড়ে থাকে সেই চিকেনের টুকরোগুলো প্যাকেটে করে বাড়িতে নিয়ে আসে। আর বেঁচে থাকা চিকেন টুকরো দিয়ে রমলা চিকেন কষা ও ভাত রান্না করে তার মেয়েকে খাওয়ায়। এরকম বেঁচে থাকা চিকেনের টুকরো এবং ভাতই হলো এই গরিব 3টে মানুষের এলাহি খাবার। তুমি আজকে রাত্রেবেলায় চিকেনের টুকরোগুলো দিয়ে স্যুপ রান্না করে ফেলো, তাহলেই আমাদের মেয়ে চিকেন স্যুপ খেতে পারবে। আর তোমার হাতে মোবাইল ফোনও তো আছে, ফোনে চিকেন স্যুপ বানানোর পদ্ধতির ভিডিও দেখে নাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার মেয়েকে চিকেন স্যুপ রান্না করে দিচ্ছি। রমলা প্রথমে ফোনে ইউটিউব চালিয়ে চিকেন স্যুপ রান্না করার পদ্ধতি ভালো করে দেখে নেয়। সে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে টুকরোগুলো সাঁতলে তোলে। সে একটা বড় হাঁড়িতে জল ফুটিয়ে তার মধ্যে নুন গোলমরিচ ছড়িয়ে চিকেনের টুকরোগুলো সেই ফুটন্ত জলে দিয়ে দেয়। স্যুপটা ফুটে একটু ঘন হয়ে আসলে ওই স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সে একটু ময়দা বেশি করে গুলে দেয় এবং চিকেন স্যুপটা তৈরি করে ফেলে। তাদের ঘর চিকেন স্যুপের গন্ধে ভরে ওঠে। এই নে পরি, তোর পছন্দের চিকেন স্যুপ খেয়ে নে, তারপর বল তোর মা কেমন চিকেন স্যুপ বানিয়েছে। এই যে নাড়ুবাবু, আপনিও আপনার মেয়ের সঙ্গে চিকেন স্যুপ খেয়ে নিন। মেয়ে বাবা দুজনে মিলে বাটি করে চিকেন স্যুপ খেয়ে নেয়। তাদের রমলার হাতে তৈরি করা চিকেন স্যুপ খেতে খুবই ভালো লাগে। মা, এই চিকেন স্যুপ খেতে দারুণ হয়েছে। তুমি প্রত্যেকদিন আমাকে চিকেন স্যুপ রান্না করে দেবে, ঠিক আছে? পরের দিন সকালবেলা নাড়ু যখন চিকেন বিক্রি করতে যায়, সেই সময় রমলা তাকে একটি টিফিন বাক্স করে চিকেন স্যুপ দিয়ে দেয়। সে তাকে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় আবার চিকেনের টুকরো নিয়ে আসতে বলে, যাতে পরীকে সে আবার চিকেন স্যুপ রান্না করে দিতে পারে। নাড়ু সেই স্যুপের বাক্স নিয়ে চিকেনের দোকানে চলে যায়। দোকানে বেলা পর্যন্ত চিকেন বিক্রি করার পর যখন সে চিকেন স্যুপ খাবে, সেই সময় তার পাশের অন্য একটি চিকেন দোকানের মালিক সাধু নাড়ু বাবুর কাছে এসে বলে, কি ব্যাপার নাড়ু, দিনের বেলা ভাত ছেড়ে এরকম চিকেন স্যুপ ঝোল খাচ্ছ কেন? চিকেনের বিক্রি বাটা মনে হয় তোমার দোকানে ভালো হচ্ছে না? অবশ্য হবেই বা কি করে, সব খরিদ্দার তো আমার দোকান থেকে চিকেন কিনে নিয়ে যায়, তাই আর তোমার দোকানে কেউ আসে না হয়তো। এসব কথা কেন বলছো তুমি? আমি দিনের বেলা ভাত না খেয়ে চিকেন স্যুপ খাচ্ছি বলে তার মানে এই না যে আমার দোকানে চিকেন বিক্রি হয় না। আর তোমার দোকানে চিকেন বিক্রি হওয়া তো স্বাভাবিকই। তুমি কম দামে যে বাসি চিকেন গুলো বিক্রি করো সেটা তো গ্রাহকরা জানে না। গ্রাহকরা যখন জানতে পারবে তখন তোমার দোকানে চিকেন আর কেউ কিনবে না, দেখে নিও। একদম বাজে কথা বলবে না। তোমাকে কে বলেছে যে আমি বাসি চিকেন বিক্রি করি? আসলে তোমার দোকানে থেকে কম দামে আমার দোকানে ভালো চিকেন বিক্রি হয় তো সেটা সহ্য হয় না মনে হয়। আর শোনো, তুমি চিকেন স্যুপ খাও না চিকেন পকোড়া খাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? এই বলে সাধু সেখান থেকে নিজের দোকানে চলে যায়। সেদিন রাত্রিবেলা নাড়ুবাবু মন মরা হয়ে বাড়িতে ফিরে আসে। কি হলো, চিকেনের টুকরো নিয়ে আসনি কেন? তোমাকে যে বলে দিলাম বাড়ি ফিরে আসার সময় চিকেন নিয়ে আসতে।
মেয়ে সেই কখন থেকে চিকেন স্যুপ খাবে বলে বায়না করছে। কালকে রাত্রিবেলা যে চিকেন স্যুপ বানিয়েছিলাম সেখান থেকে যা বেঁচে ছিল তা তো তোমাকে সকালবেলা দিয়ে দিয়েছি। আজকে আর পরে চিকেন স্যুপ খাওয়া হবে না, কারণ আমার দোকানে সেরকম বিক্রি বাটা ভালো হচ্ছে না। তাই আমি বিক্রি করার জন্য পর্যন্ত কোনো চিকেন কিনতে পারছি না। আর চিকেন যদি নাই কিনতে পারি তাহলে চিকেন টুকরো কোথা থেকে আনবো? তুমি মন খারাপ করো না, আমি বুঝতে পারিনি। আমি পরীকে কিছু একটা বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। রমলা পরীকে চিকেন স্যুপ না খাইয়ে ঘুম পাড়াতে গেলে পরী কিছুতেই ঘুমাতে চায় না। চিকেন স্যুপ খাবে বলে পরী কেঁদে কেটে একসা করে। তখন রমলার মাথায় ভীষণ পরিমাণে রাগ উঠে যায়। এর ফলে সে পরীকে খুবই বকাবকি করতে থাকে। আচ্ছা, এই মুশকিল তো, মেয়েটাকে এইভাবে বকছো কেন? এই নাও, আমার পকেটে 200 টাকা পড়ে আছে। তুমি এই টাকাটিতে ভোম্বলের চিকেন স্যুপের দোকানে যাও আর পরীকে চিকেন স্যুপ কিনে নিয়ে এসে খাইয়ে দাও। কিন্তু এই 200 টাকাই তো আমাদের সম্বল। এখন যদি এই টাকাটা দিয়ে চিকেন স্যুপ কিনে নিই তাহলে কালকে আমাদের সংসার চলবে কিভাবে? তোমাকে এইসব ব্যাপারে এত চিন্তা করতে হবে না। টাকার অভাবের জন্য আমাদের তো কোনোদিনও সংসার আটকে যায়নি, তাই কালকেও আটকে পড়বে না। রমলা নাড়ুবাবুর কাছ থেকে 200 টাকাটা নিয়ে ভোম্বলের দোকান থেকে চিকেন স্যুপ কিনতে চলে যায়। ভোম্বলের দোকান চিকেন স্যুপের জন্য বেশ বিখ্যাত ছিল, আর শীতকাল আসলে তার দোকানে চিকেন স্যুপ বিক্রি যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। ভোম্বলের এই চিকেনের স্যুপ বিক্রির দোকান চালিয়ে বেশ আচ্ছা খাসা রোজগারও হয়। ও ভোম্বলদা, আমাকে এক বাটি চিকেন স্যুপ দাও না। পরি চিকেন স্যুপ খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছে। আমার দোকানে চিকেন স্যুপ কিনতে লাগে ক্যাশ কাউন্টারে বিল করতে হয়, তারপর আমি চিকেন স্যুপ দিই। আগে ক্যাশ কাউন্টার থেকে 300 টাকা দিয়ে বিল করে নিয়ে এসো, তারপর চিকেন স্যুপ নিয়ে যাও। কি, চিকেন স্যুপের দাম 300 টাকা কবে থেকে হলো? এই তো 1 মাস আগে দেখে গেলাম 200 টাকা, আর 1 মাসের মধ্যে লাফিয়ে দাম 100 টাকা বেড়ে গেল। 1 মাসের মধ্যে যেমন লাফিয়ে শীতও বেড়েছে, তেমন আমার দোকানে চিকেন স্যুপের বিক্রিও বেড়ে গেছে। তাই আমি এখন 200 টাকার পরিবর্তে 300 টাকায় চিকেন স্যুপ বিক্রি করছি। তোমার যদি পরির জন্য চিকেন স্যুপ নিতেই হয় তাহলে 300 টাকা বার করো, তা না হলে বাড়ি যাও। আমার ধান্দার সময় মেজাজ খারাপ করো না। আমার কাছে মাত্র 200 টাকাই আছে। তুমি এই 200 টাকাটা নিয়ে আমাকে চিকেন স্যুপ দিয়ে দাও। আমি কালকে এসেই তোমাকে আরো 100 টাকা দিয়ে যাব। এখন যদি চিকেন স্যুপ না নিয়ে যাই, পরীকে না খাওয়াই, তাহলে আমার মেয়ে কিছুতেই ঘুমাতে চাইবে না। ভোম্বল কিছুতেই 200 টাকায় চিকেন স্যুপ দিতে চায় না। সে যতই রমলা ও নাড়ুবাবুর সঙ্গে একই পাড়ায় থাকুক না কেন, টাকার প্রতি সে ভীষণ হিসাবী প্রকৃতির মানুষ ছিল। সে কোনো গ্রাহককে 1 টাকা পর্যন্ত বাকিতে দেয় না। আর সেখানে রমলা 100 টাকা বাকি রাখার কথা বললে ভোম্বল তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এর ফলে রমলা তার মেয়ের জন্য চিকেন স্যুপ কিনতে পারে না। সে ফাঁকা হাতে বাড়িতে ফিরে আসলে পরি তার উপর রাগ করে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। পরি চিকেন স্যুপ না খেতে পেয়ে প্রায় খাওয়া দাওয়া করাই ছেড়ে দেয়। এর ফলে তার বাবা মা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। একদিন, যাক, আজকে অল্প হলেও চিকেন বিক্রি হয়েছে, আর কিছু চিকেনের টুকরো বেঁচে আছে। যাই, এই চিকেনের টুকরোগুলো বাড়ি নিয়ে যাই, তারপর আমার বউ পরীক্ষায় চিকেনের টুকরোগুলো দিয়ে চিকেন স্যুপ রান্না করে দেবে ওখানে। নাড়ুবাবু চিকেনের টুকরো প্যাকেটে নিয়ে বাড়িতে যাবে এমন সময় সে দেখে যে একটি কুকুর রাস্তার ধারে শীতের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে। তার সেই কুকুরটিকে দেখে ভীষণ পরিমাণে কষ্ট লাগে। কুকুরটি খিদের তাড়নায় তার পায়ের সামনে দৌড়ে আসে আর অনুগত্যের নজরে নাড়ুবাবুর দিকে তাকিয়ে থাকে। ইস, এই বেচারা কুকুরটাকে দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি, তারপর শীতের মধ্যে কেমন কুকুরের রাস্তার ধারে পড়ে আছে। ওকে যদি আমি এখন এই চিকেনের টুকরোগুলো খাইয়ে দিই তাহলে আমার মেয়ের কপালে চিকেন স্যুপও তো জুটবে না। এই বলে নাড়ুবাবু অনেক কষ্টে যখন কুকুরটিকে পাশ কাটিয়ে যেতে যাবে, তখন কুকুরটি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে নেয়। নাড়ুবাবু কুকুরটির কষ্ট আর সহ্য করতে পারে না। পরি না হয় পরে চিকেন স্যুপ খাবে, কিন্তু আমি এখন এই অসহায় কুকুরটিকে যদি চিকেনের টুকরো না খাওয়াই তাহলে ঈশ্বর আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। এই বলে নাড়ুবাবু কুকুরটিকে সব চিকেনের টুকরোগুলো খাইয়ে দেয়। কুকুরটি সঙ্গে সঙ্গে চিকেন খেয়ে নিয়ে নাড়ুবাবুর পা ছাড়তে শুরু করে। এর ফলে নাড়ুবাবু বুঝতে পারে যে কুকুরটি খুব খুশি হয়েছে। ঠিক এমন সময় একটি বড় 4 চাকা গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে রোশনি বেরিয়ে দৌড়ে দৌড়ে কুকুরটির কাছে আসে। টমি, সকাল থেকে কোথায় ঘুরছিস? আমি তোকে সারাদিন কত জায়গায় খুঁজেছি তুই জানিস? তোকে আজকে আমি যদি না পেতাম তাহলে আমি মরেই যেতাম। রোশনি সকালবেলা প্রত্যেক দিনের মতো টমিকে নিয়ে পার্কে ঘুরতে যায়, কিন্তু আজকে টমির গলায় বাঁধা চেন একটু আলগা হয়ে যাওয়ায় টমি বাঁধন ছাড়া হয়ে দৌড়ে পালায়। এর ফলে রোশনি চারিদিকে পাগলের মতো নিজের প্রিয় পোষ্য কুকুরকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও টমিকে খুঁজে পায় না। রাত্রিবেলা সে টমিকে চিকেনের টুকরো খেতে দেখে গাড়ি থেকে দৌড়ে নেমে আসে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আজকে আপনার জন্য আমি আমার প্রিয় কুকুরকে খুঁজে পেয়েছি। আমার স্বামী সন্তান কেউ নেই, কেবলমাত্র নিজের বলতে এই টমি আছে। ও হারিয়ে যাওয়ায় আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম,
ভেবেছিলাম কেউ হয়তো ওকে রাস্তাঘাটে লাঠি পেটা করে মেরে ফেলবে। না না, কি বলছিস দিদি ভাই? এত সুন্দর মিষ্টি একটা পোষা কুকুরকে কেউ লাঠির বাড়ি মারতে পারে? ওর মুখ দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, সেই কারণেই আমি আমার প্যাকেট থেকে চিকেনের টুকরোগুলো বের করে ওকে খাওয়াচ্ছিলাম। আর আজকে বাড়ি গিয়ে আমাকে মার খেতে হবে, কারণ ওই চিকেনের টুকরো দিয়ে আমার বউ মেয়েকে চিকেন স্যুপ বানিয়ে দিত। ইস, আমার খুব খারাপ লাগছে। এই নিন দাদা, এই টাকাটা আপনি রাখুন। আপনাকে দেখে খুব গরিব মনে হচ্ছে, আমি আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। নাড়ুবাবু কিছুতেই রশনির কাছ থেকে কোনো টাকা নিতে চায় না, কিন্তু রশনি জোর করে নাড়ুবাবুর হাতে 10,000 টাকা দিয়ে দেয় এবং সে টমিকে নিয়ে গাড়ি করে চলে যায়। 10,000 টাকা পেয়ে নাড়ুবাবু ভীষণ খুশি হয়। সেই টাকা থেকে সে নিজের মেয়ের জন্য ভোম্বলের দোকান থেকে 3 বাটি চিকেন স্যুপ কিনে নেয়। সে বাড়িতে গিয়ে পরীকে চিকেন স্যুপ খেতে দিলে পরী খুবই খুশি হয়। রমলা নিজের স্বামীকে এরকম খুশি খুশি দেখে অবাক হয়ে তার খুশি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে নাড়ুবাবু রমলাকে সব কথা বলে। সত্যি ঈশ্বর বলে কিছু আছে, উনি না থাকলে ওই কুকুরটা তোমার কাছে আসতো না, আর তুমি অতগুলো টাকাও পেতে না। এই টাকাগুলো দিয়ে তুমি এবার ভালো ভালো চিকেন কিনে নিজের দোকানে কম দামে বিক্রি করা শুরু করো, তাহলে দেখবে আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না, আর আমাদের মেয়ে চাইলেই চিকেন স্যুপ খেতে পারবে। রমলার কথা মতো নাড়ুবাবু অনেক অনেক চিকেন কিনে নিজের দোকানে কম দামে বিক্রি করা শুরু করে। ফলে সাধুর দোকানের থেকে তার দোকানে বেশি গ্রাহকরা চিকেন কিনতে আসে। এর ফলে পরী এবং তার বাবা মায়ের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। রমলা প্রত্যেকদিন পরীকে চিকেন স্যুপ বানিয়ে খাওয়ায়। এভাবেই তার চিকেন স্যুপ রান্নার হাত বেশ ভালো হয়ে গেলে রমলা ও নাড়ুবাবু চিকেনের দোকানের পাশে নিজের চিকেন স্যুপের দোকান খোলে। এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। 2 মাস ধরে বাড়ি ভাড়া দেওয়ার নাম নেই, আর এদিকে দিনের পর দিন বাড়িতে মাংস ভাত রান্না করে খাওয়া হচ্ছে। এই নাকি তোরা গরিব, তোদের কাছে পয়সা নেই? তাহলে এত ফুটানি কোথা থেকে আসে শুনি? আমাদের কাছে সত্যিই টাকা নেই কাকু। মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে প্রত্যেকদিন প্রোটিন জাতীয় খাবার খেতে, সেই জন্য বাজার থেকে মাংস কিনে আনি। মা একটু সুস্থ হয়ে যাক, তারপরে মা কাজে যেতে পারবে, আর তোমাকে এই কয়েক মাসের ভাড়া একেবারেই দিয়ে দিতে পারবে। তোর মা যদি কখনো ঠিক না হয়, কাজে যাওয়ার বদলে যদি উপরওয়ালার কাছে চলে যায়, তখন আমার বাড়ি ভাড়া কে দেবে? হ্যাঁ, এইসব তুমি কি বলছো কাকু? তুমি আমার বাবার এত ভালো বন্ধু, সেই কারণেই তো তুমি আমাদের বাড়িটা ভাড়া দিয়েছিলে। তুমি তো আমাদের অবস্থাটা জানো, তারপরেও এভাবে কেন কথা বলছো? আমি তো পড়াশোনা শিখিনি, কিন্তু মূর্খের মতো কথা তো তুমি বলছো। তোদের বাড়ি ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে। আমার বাড়িতে থাকবি আর আমাকেই অপমান করবি? বাড়ি ভাড়া দেওয়ার বালাই নেই, আর ঘরে বসে রসিয়ে কষিয়ে মাংস ভাত খাচ্ছ। খাওয়াচ্ছি তোদের মাংস ভাত। এই বলে রঞ্জন বাবু সুমনের মুখের সামনে থেকে ভাতের থালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারা সেখান থেকে চলে যায়। সুদীপা, তার মা মীনা দেবী এবং একমাত্র ভাই সুমনের সঙ্গে একটি শহরে থাকতো। সুদীপার বয়স যখন প্রায় 5 বছর ছিল, তখন তার ভাই সবেমাত্র 2-3 মাসে পা দেয়। এমন সময় সুদীপার বাবা মৃণাল বাবু হঠাৎই তাদের সবাইকে ছেড়ে পালিয়ে যায়। পরে জানা যায় মৃণাল বাবু অনেকজনের কাছ থেকে টাকা ধার করেছিল এবং সেই ধার করা টাকা শোধ করতে না পেরেই সে বাড়ি ছাড়া হতে বাধ্য হয়। আর মৃণাল বাবু সেই ঋণ শোধ করতে গিয়ে মীনা দেবীকে তাদের বাড়িটা বিক্রি করে দিতে হয়। তারা একটি ভাড়া বাড়িতে এসে আশ্রয় নেয়। সেই দিন থেকে মীনা দেবী তাদের শহরে বেশ কয়েকটি ধনী বাড়িতে কাজ করে নিজেদের সংসার চালায়। দেখতে দেখতে অনেকগুলো বছর কাটে। সুদীপার এখন প্রায় 16 বছর বয়স এবং তার ভাই সুমনও 10 বছরের হয়ে গেছে। একদিন, আমি আজকে ডাল ভাত রুটি তরকারি খাবো না মা। মা প্লিজ একটু অন্য কিছু বানাও না আজকে। প্রত্যেকদিন এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগছে না। তুই তো বড় হচ্ছিস ভাই, এরকম অবুঝের মতো কথা কেন বলছিস? মায়ের যদি আমাদেরকে অন্য কিছু বানিয়ে খাওয়ানোর সামর্থ্য থাকতো, তাহলে কি মা বানাতো না বল? চুপচাপ মা যেটা বানিয়েছে সেটা খেয়ে নে। আমি আজ কিছুতেই ডাল ভাত খাবো না, আমি মাংস ভাত খেতে চাই। আমি তো অনেকদিন মাংস ভাত খাইনি। যেদিন থেকে আমি খেতে শিখেছি সেদিন থেকে শুধু ডাল ভাত আর রুটি তরকারি খেয়েই তো যাচ্ছি। এই খাবারগুলো কত ভালো বলতো? এসব খেলে শরীর আর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। বেশি তেল ঝাল মশলা দেওয়া খাবার খেলে তো শরীর খারাপ করবে। তুই তাহলে আমার খাবারটা খেয়ে নে, তোর শরীর তাহলে বেশি ভালো হয়ে যাবে। তুই আর অনেক বেশি বেশি সুস্থ থাকবি। যদি মাংস ভাত বানাতে পারে তবেই আমি খাবো, তা না হলে আমি কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না। এই বলে সুমন সেখান থেকে উঠে চলে যায়। সুমনের ব্যবহার দেখে মীনা দেবীর চোখে জল আসে। তার নিজেকে বড্ড অসহায় বলে মনে হয়।
আমার ছেলেটা যে এমন কেন আমি বুঝতে পারি না। তোরা তো ছোট বয়স থেকে এমন পরিস্থিতিতে বড় হয়েছিস, তুইও তো ছোট বয়স থেকে এমন পরিস্থিতিতেই বড় হয়েছিস। তুই তো কখনো এমন করিসনি। সুমনটার জন্য আমার খুব চিন্তা হয়। বিকেল বেলা বাড়ি ফিরে যদি দেখে মাংস ভাত রান্না হয়নি আর ও যদি কিছুই না খায়, এভাবে না খেয়ে থাকা কি ভালো বলতো? আমি ভাবছি একবার কমলা কাকিমাদের বাড়ি থেকে ঘুরে আসবো, তাহলে হয়তো কোনো একটা ব্যবস্থা করলেও করতে পারবো। কেন, ওদের বাড়িতে কি আছে? ওখানে গেলে তুই কি ব্যবস্থা করতে পারবি? টাকা পয়সা ধার চাস না যেন কারোর কাছ থেকে। আমি যা টাকা পাই সেই টাকা দিয়ে বাড়ি ভাড়া দেওয়ার পর সুমনের পড়াশোনা, ইলেকট্রিকের বিল আর 1 মাসের বাজার করাই সম্ভব হয়। ধার নিলে কিন্তু আমি শোধ করতে পারবো না রে মা। সেটা আমি খুব ভালো করেই জানি, তুমি চিন্তা করো না। কমলা কাকিমা বলেছিল ওদের কাজের মাসিটা 2 দিন ধরে আসছে না, বেশ অনেকগুলো জামা কাপড় জমে আছে। আমি যদি ওই জামা কাপড়গুলো কেচে দিতে পারি তাহলে ওরা আমাকে কিছুটা টাকা দেবে। তুমি ভাত বানাও, আমি ওই অল্প কিছু টাকা দিয়ে অল্প কিছু মাংস কিনে নিয়ে আসবো। এই দিনটা দেখার জন্যই তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে উপরওয়ালা। আমার এরকম ফুটফুটে ফুলের মতো মেয়েটা লোকের বাড়িতে কাপড় কাচবে আর আমাকে মা হয়ে সেটা সহ্য করতে হবে? মা, এসব কথা বাদ দাও, তুমি ভাতটা বানাও, আমি কাকিমার বাড়িতে কাজ করে মাংস কিনে কিছুক্ষণেই আসছি। এই বলে সুদীপা সেখান থেকে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে সে সোজা কমলা দেবীর বাড়িতে যায়। সেখানে গিয়ে তাদের বাড়ির প্রায় কয়েকশো জামা সুদীপা কয়েক ঘন্টার মধ্যে কেচে ফেলে। সুদীপা তাড়াহুড়ো করে সমস্ত জামা কাচতে থাকে যাতে তাড়াতাড়ি মাংস কিনে নিয়ে সে বাড়ি ফিরে যেতে পারে। তার ছোট্ট ভাইটা দুপুরবেলা না খেয়ে বেরিয়ে গেছে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুদীপা এক মনে কাজ করতে থাকে। তার কাজ কমপ্লিট হয়ে গেলে কমলা দেবী তার হাতে মাত্র 100 টাকা ধরিয়ে দেয়। এতগুলো জামা কাপড় কেচে দিলাম আর তার জন্য মাত্র 100 টাকা? ছোট বড় সব জামা মিলিয়ে প্রায় 200টার কাছাকাছি জামা কাপড় ছিল। প্রত্যেকটা জামা পিছু 1 টাকা করে দিলেও আমার তো 200 টাকা পাওয়ার কথা। তুমি আমাকে 100 টাকা কেন দিচ্ছ কাকিমা? বাবা, পড়াশোনা শিখিসনি, যোগ বিয়োগ গুণ ভাগ তো জানিস না, অথচ কম পড়লে তো বেশ ভালোই বুঝতে পারিস। আমার কাছে এখন আর টাকা নেই, কালকে এসে ঘরটার মুছে দিয়ে যাস আর বাকি টাকাগুলো নিয়ে যাস। আর তুই যা তাড়াতাড়ি কাজ করলি তাতে মনে হয় না তুই ভালো করে জামাগুলো পরিষ্কার করতে পেরেছিস। ওই রকম কাজের জন্য এই টাকাটাই যথেষ্ট। সুদীপা অনেক বোঝানোর চেষ্টা করলেও কমলা দেবী তার কোনো কথা শোনে না। সুদীপা ওই 100 টাকা নিয়ে মাংসের দোকানে চলে যায়। মাংসের দাম আকাশ ছোঁয়া ছিল আর মাংসের সঙ্গে সঙ্গে পেঁয়াজ, রসুন আরো কিছু মশলাপাতিরও প্রয়োজন ছিল। সেই 100 টাকায় এত কিছু সে কিভাবে কিনবে কিছুই বুঝে উঠতে পারে না। তবুও সে ভয়ে ভয়ে মাংসের দোকানের দিকে যায় এবং অল্প কিছু টাকার মাংস দিতে বলে। বাবা, এত টাকার মাংস কিনবি? বাড়িতে কি আজকে বিশাল বড় ভোজ হচ্ছে নাকি? না মানে 70-80 টাকার মাংস মানে তো বিশাল ব্যাপার। গুনে গুনে 5-6 পিস মাংস হবে। কি করবি এতগুলো মাংসের টুকরো দিয়ে? বাড়িতে এত বড় মাংস ভাতের ভোজ হচ্ছে আর আমাকে নিমন্ত্রণ করলি না? মদনের কথাবার্তা শুনে তার দোকানে উপস্থিত থাকা বাকি লোকজন হো হো করে হেসে ওঠে। সবার সামনে সুদীপা খুবই লজ্জায় পড়ে। তোমার দোকানে আসা গ্রাহকদের সাথে তুমি এমন ব্যবহার করো? যার যতটা সামর্থ্য সে তো ততটুকুই কিনবে, তাই না? এতে ব্যঙ্গ করার কি আছে? পাড়ায় আর কোনো মাংসের দোকান নেই বলে তুমি নিজেকে বিশাল কিছু ভাবো, তাই না? এত অহংকার করো না কাকু। আমার দোকানে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করা? দেবো না তো 80 টাকার মাংস, কি করবি করে নে যা। এই বলে মদন সুদীপাকে তার দোকান থেকে তাড়িয়ে দেয়। তাদের পাড়ায় আর কোনো মাংসের দোকান না থাকায় সুদীপাকে পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার দূরে অন্য একটি মাংসের দোকানে যেতে হয়। সেখান থেকে সে অল্প টাকার মাংস কেনে। সুদীপার অবস্থা দেখে সেই মাংসের দোকানদারের খুবই মায়া হয়। সে সুদীপার মাংসের প্যাকেটে অতিরিক্ত আরো কয়েকটি মাংসের টুকরো দিয়ে দেয়। সেই সাথে সুদীপা বাকি দরকারি জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসে। সেদিন মীনা দেবী খুবই আনন্দ করে তার 2 ছেলে মেয়ের জন্য মাংস ভাত রান্না করে। সুমন বাড়িতে এসে মাংস ভাত রান্না হতে দেখে আনন্দে নাচতে থাকে। দেখলি না দিদি, আমি তোকে বলেছিলাম না মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। দেখলি তো, সেটাই সত্যি হলো। আমি জানতাম আমি না খেয়ে বাড়ি থেকে চলে গেলে মা ঠিক আমার পছন্দ মতো খাবার বানিয়ে দেবে। আমি কিছু করিনি রে, যা করেছে। সুদীপা তার মায়ের কথা শেষ করতে দেয় না। সে তার মাকে বাধা দিয়ে বলে, মনের মতো খাবার তো পেয়েছিস, এবার পেট ভরে খা না। এটুকু ছেলের কত রাগ বাবারে বাবা। মাংস ভাত হয়নি বলে সারাদিন না খেয়ে কাটিয়ে দিল। আমি তো হলে পারতামই না। ভাগ্যিস আজকে মা মাংসটা রান্না করলো।
ভালো কিছু পাওয়ার জন্য এরকম একটু আধটু আত্মত্যাগ করতেই হয়। তখন চুপচাপ বসে ডাল ভাতটা খেয়ে নিলে তোদের কারোরই আর মাংস ভাতটা খাওয়া হতো না। আমাকে থ্যাংক ইউ বল সবাই। সুমনের কথা শুনে তারা সবাই হাসতে থাকে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। হঠাৎই মীনা দেবী প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। কমলা দেবীর বাড়িতে কাজ করে সুদীপা বেশ কিছু টাকা জমিয়েছিল। সেই টাকা দিয়ে সে ডাক্তার ডাকে। সুদীপা ডাক্তারের কাছ থেকে জানতে চায় তার মায়ের কি হয়েছে। অতিরিক্ত খাটুনি আর ঠিকঠাক ভাবে পুষ্টিকর খাবার না খাওয়ার ফলে আপনার শরীরে অপুষ্টি দেখা দিয়েছে, আর সেই কারণে খুব দ্রুত গতিতে ওনার ওজন কমে যাচ্ছে। সেই জন্যই যখন তখন মাথাও ঘুরে যায়। এবার থেকে চেষ্টা করুন যেন উনি প্রত্যেকদিন সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার খেতে পারেন। এছাড়াও আমি কয়েকটা মাল্টিভিটামিন ট্যাবলেট লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। সুদীপা তার মায়ের দেখাশোনা করবে বলে প্রায় প্রত্যেক দিনই তাদের পাড়া প্রতিবেশীর কারো না কারোর বাড়িতে কাজ করতে থাকে। প্রত্যেক দিনের পারিশ্রমিক হিসেবে সে যত টাকা পায় সেই টাকা দিয়ে প্রত্যেক দিন অল্প করে মাংস কিনে আনে। সে ভালো করে মাংস ভাত রান্না করে তার মা এবং ভাইকে খেতে দেয়। একদিন এমন সময় হঠাৎ করেই তাদের বাড়িওয়ালা রঞ্জনবাবু সেখানে চলে আসে। 3 মাসের ভাড়া দেওয়া হয়নি বলে সুদীপা আর মীনা দেবীকে সে নানান রকম ভাবে অপমান করে। এমনকি তাদের রান্নাঘর আর খাবার দাবার সমস্ত কিছু নষ্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুমনের স্কুল থেকে মীনা দেবীকে ডেকে পাঠায়। মীনা দেবী না যেতে পারায় সুদীপাই সেখানে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সুমনের স্কুলে 4 থেকে 5 মাসের মাহিনা বাকি আছে। আরো একটা মাস যদি এইভাবেই মাহিনা বাকি পড়ে থাকে তাহলে সুমনকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুদীপা কিছুতেই বুঝে উঠতে পারে না সে কিভাবে এত টাকা রোজগার করবে। আমি কি করব উপরওয়ালা, আমাকে তুমি দয়া করে রাস্তা দেখাও। এই সমস্ত কথা তো আমি মাকেও জানাতে পারবো না। আমি কিভাবে এত টাকা জোগাড় করব? আমার কাজের টাকা দিয়ে যদি ভাইয়ের স্কুলের মাহিনা দিই তাহলে মাকে ভালোভাবে খাওয়াবো কি করে? এরকমই নানান রকমের কথা ভেবে সুদীপা খুবই কাঁদতে থাকে। তার মানসিক অবস্থা এমন হয়ে যায় যে সে কাঁদতে কাঁদতে রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকে। সে যেই দোকান থেকে প্রত্যেকদিন মাংস কিনে সেই দোকানের মালকিন সুদীপাকে এভাবে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে আসে। কি হয়েছে গো সুদীপা, কাঁদছো কেন এভাবে? 2 দিন ধরে মাংস নিতে আসছো না। কাকিমার শরীর ঠিক আছে তো, নাকি মদনের দোকান থেকে মাংস কেনা শুরু করেছো? আমরা গরিব বলে মদন কাকু আমাদের অপমান করেছিল, তাই ওর দোকানে আমরা যাই না গো। আমাদের মাংস কেনার মতো টাকা আর পরিস্থিতি কোনোটাই নেই। আমি সবার বাড়িতে কাজ করে দিই, কিন্তু কেউ আমাকে আমার পারিশ্রমিক অনুযায়ী যত টাকা দেওয়া দরকার তত টাকা দেয় না। আমি পাড়ার মেয়ে বলে কম টাকা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। এই কটা টাকায় আমি আর কিছু করে উঠতে পারছি না গো। আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি, তুমি যদি রাজি থাকো বলবো। তুমি রাগ করবে না তো? না গো, রাগ করবো কেন? তুমি সব সময় আমাদের সাহায্য করেছো, সেটা আর কেউ না জানুক আমি জানি। আমার কাছে টাকা না থাকলেও তুমি ইচ্ছা করে কয়েক পিস মাংস বেশি দিয়ে আমাদের সবার পেট ভরিয়েছো। তোমার কথাই রাগ করলে চলবে? তুমি বলো না কি বলবে। আমি তো সবসময় দোকানেই থাকি, তুমি তো জানো আমার বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে আছে। ওরা সারাদিন একাই থাকে। তুমি যদি একটু ওদের দেখভাল করার দায়িত্ব নিতে পারো তাহলে খুব ভালো হয়। এর জন্য আমি তোমাকে প্রত্যেক মাসে 5000 করে টাকা দেব, করবে? মল্লিকার কথা শুনে সুদীপা প্রচন্ড পরিমাণে খুশি হয়, তাই সে মল্লিকার কথায় রাজি হয়ে যায়। সেই দিনই মল্লিকা সুদীপাকে 5000 টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে দেয়। সেখান থেকে 2500 টাকা নিয়ে সুদীপা সুমনের স্কুলের মাহিনা দিয়ে আসে, আর 2 মাসের বাড়ি ভাড়া হিসেবে 2400 টাকা রঞ্জন বাবুকে দিয়ে আসে। সুদীপা মল্লিকার 2 ছেলে মেয়ের খুবই ভালোভাবে খেয়াল রাখতে থাকে। মল্লিকা প্রায় প্রত্যেক দিনই বাড়ি ফিরে সুদীপাকে বিনামূল্যে বেশ কিছুটা করে মাংস দিতে থাকে। তুমি প্রত্যেকদিন এভাবে আমাকে এতগুলো করে কেন মাংস দাও? তোমার তো ক্ষতি হয়ে যাবে। তুমি প্রত্যেকদিন আমার ছেলে মেয়েগুলোকে নিজের ভাই বোনেদের মতো করে আগলে রাখো। তুমি থাকো বলে আমি শান্তি করে দোকানে কাজ করতে পারি, আর সেই জন্য আগের থেকে এখন দোকানে লাভও অনেক বেশি হয়। যার জন্য লাভ হচ্ছে তার জন্য তো এটুকু করতেই পারি। তুমি আমার ছেলে মেয়ের খেয়াল রাখো, আমি তোমার মা আর ভাইয়ের খেয়াল রাখছি। সুদীপা বুঝে পায় না সে মল্লিকাকে কিভাবে ধন্যবাদ জানাবে। মল্লিকার কারণেই সুদীপা ও তার পরিবারের জীবনে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসে। তাদের বাড়িতে এখন প্রায় দিনই মাংস ভাত রান্না হয়। কয়েকদিনের মধ্যেই মীনা দেবীও সুস্থ হয়ে ওঠে। সেও কাজে যাওয়া শুরু করে। এইভাবেই তাদের সংসারের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।